হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা এবং গতিবিদ্যা, ঠিক আছে, প্লাসের কনসেপ্ট তিনটা একসাথে মিশ্রণ একটা প্রবলেম, যেটা হতে চলেছে খুবই একটা কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে। তাহলে এটার মধ্যে একসাথে তোমরা অনেকগুলো কনসেপ্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার হবে ধারণা। সো আশা করি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে দারুণ কিছু কনসেপ্ট এবং দারুণ একটা ম্যাথ অবশ্যই আমরা শিখতে পারবো, ঠিক আছে। তাহলে আসো শুরু করা যাক। তাহলে শুরুতেই আমরা আগে কি করি, ম্যাথটিকে ভালোভাবে বুঝে নিই কি বলতে চেয়েছে। এখানে দেখো যে চিত্রে প্রদর্শিত অবস্থান থেকে দুটি একই রকম বল এ ও বি কে ছেড়ে দেওয়া হলো। তার মানে এই যে এই চিত্র অনুযায়ী এ আর বি দুটা একই রকম বল। তাহলে একই রকম বলতে কি মনে হচ্ছে যে আসলে এদের ভর এবং ব্যাসার্ধ সবকিছু সেম, মানে এক কথায় ভর সেম। আমাদের তো ব্যাসার্ধ কাজে লাগবে না, ভরটা কাজে লাগবে। তাহলে উভয়ের ভরটা সেম আছে। তারা আনুভূমিক অংশ এম এন এ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। আচ্ছা, তার মানে এটাকে যখন এখান থেকে ছেড়ে দেওয়া হবে, এটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তাহলে এখানে এসে এই পথের মাঝখানে এম এন অংশ বলতে বোঝাতে চাচ্ছে আসলে এটা আমাদের মনে করো এম, এটা এন। তাহলে এই অংশের মাঝে কোনো এক জায়গায় সংঘর্ষ করবে, এ নেমে আসবে, এ নেমে আসবে, সংঘর্ষ করবে। ওকে, এবং সংঘর্ষ হয় স্থিতিস্থাপক। আর স্থিতিস্থাপক সংঘর্ষ কি ছিল? যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেম ভরের বস্তু, তখন তারা কি করে? বেগ বিনিময় করে। ফলে এর বেগ এর কাছে চলে যাবে, এর বেগ এর কাছে চলে আসবে। একটার বেগ বাড়বে, একটার বেগ কমবে। কারণ কি, দেখো এটা অনেক হাইট থেকে আসতেছে, এর তো বেগ বেশি থাকবে, এর বেগ কম আছে, তখন কিন্তু আবার বেগের বিনিময় ঘটবে। আচ্ছা, তারপরে কি হবে? সংঘর্ষের পরে বি এর আরোহিত উচ্চতা কত হবে? আচ্ছা, তাহলে এই সংঘর্ষের পর এই বি বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, বা ভূমি থেকে কত পরিমাণ আরোহিত উচ্চতা, হ্যাঁ আরোহিত উচ্চতা মানে ভূমি থেকে সে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত আসবে। এই উচ্চতা থেকে নেমে ধাক্কা খাওয়ার পর সে এইসেই আসবে নাকি আরো উপরে উঠবে, সেটা নিয়ে আমাদের হচ্ছে ক্যালকুলেশন, এবং উঠলে কতটা উঠবে, ঠিক আছে। এবং সেটা এখান থেকে যখন দেখো যে উপরের দিকে উঠতে থাকবে, তখন কিন্তু এখান থেকে তো সাপোর্ট নাই, সে কি সরলরেখার মতো যাইতে পারবে? তখন কিন্তু আর গতিপথ আবার এখান থেকে কিন্তু প্যারাবোলাকার বা প্রাসের গতিপথের মতো হবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট বোঝার আছে, ঠিক আছে। তাই আমরা স্টেপ বাই স্টেপ যাবো, একবারে হতবড় করবো না, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ করলে খুব সহজেই বুঝতে পারবা, এবং অতি সহজ কনসেপ্ট, কোনো কঠিন কিছু না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সমাধান একে একে শুরু করি স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথম স্টেপে আমরা কি করতে পারি, দেখো যে প্রথম স্টেপে কি বলা আছে যে এ এখান থেকে নামে আসছে, ঠিক আছে। তাহলে এই বস্তুটা যখন এখান থেকে নামছে, আবার এই বস্তুটা যখন এখান থেকে নেমে আসছে, এসে একটা জায়গায় হয়তো সংঘর্ষে লিপ্ত হচ্ছে ধরে নিলাম। আর সংঘর্ষের পর এ আবার এইদিকে ব্যাক যাবে, এ আবার ব্যাক যাবে, যেহেতু আমাদের স্থিতি সংঘর্ষ, ধাক্কা খেয়ে আবার ব্যাক যাবে। তাহলে আমরা দেখবো যে সংঘর্ষের পর আসলে বেগ কত হবে। প্রথমে এ বস্তুর বেগ কত আছে। তাহলে এ বস্তু যদি এইচ, উলম্ব উচ্চতা এইচ থেকে পড়ে, তাহলে তার বেগ কত হবে? তাহলে আমাদের জানি একটা বস্তু উলম্ব উচ্চতা যদি দেওয়া থাকে, সে বাঁকা তল দিয়ে পড়ুক আর যেভাবে পড়ুক, তার উলম্ব উচ্চতা যেহেতু আছে, তাহলে সে যখন নিচে নেমে আসবে, আর পুরো তলে কোনো ঘর্ষণ নাই আসলে, ঠিক আছে। তাহলে পুরোটা আসলে ঘর্ষণলেস। সো ঘর্ষণের কারণে কোনো শক্তি আমরা এখন আপাতত হিসাব করবো না, কিন্তু এর মধ্যে চাইলে ঘর্ষণ অ্যাড করা যায়, ঠিক আছে। সেটা এরও পরের লেভেল। সো আমরা আগে এটা শিখবো, তারপরে ঘর্ষণ থাকলে কি হবে সেটা তোমাদের বলে দিব, টেনশন নাই, ঠিক আছে। সো আসো যে প্রথমে আমার এ বস্তুর বেগ কত হবে। তাহলে এ বস্তু যখন এখানে আসবে সংঘর্ষের সময়, তার বেগ কত হবে? তাহলে আমরা যদি এ বস্তুর বেগ বের করতে চাই, তাহলে ভি এ, এটার মান হবে, আমরা কি জানি, যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে নেমে আসে, √2gh। তাহলে আমরা বলতে পারি ভি এর মান হবে √2gh। এইচ মানে কত আছে? 4h। তাহলে আমরা একবারে 4h। ওকে, তার মানে আমরা বলতে পারছি √8gh। এটা হবে এ বস্তুর বেগ, সংঘর্ষের আগের মুহূর্তেই বেগ আমরা বলছি নিচে আসার পর। ওকে, এন্ড বি বস্তু যখন নেমে আসবে, তখন বি বস্তুর বেগ কত হবে? তাহলে বি বস্তুর বেগও আমরা সেম একই সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে যদি আমরা বি এর বেগটা বের করি, ভিবি, তাহলে ভিবি কত হবে? এটাও √2gh, এবং সে এই সূত্র থেকে আসছে, তাই এটার বেগ হবে √2gh। এটা হবে। তাহলে এটা যখন হবে, তখন আমাদের বলছে সংঘর্ষের পরে বি বস্তুর আরোহিত উচ্চতা। তাহলে সংঘর্ষের পরে বি কত দূর যাবে, এ কতটুকু আসবে, এটা আমার দরকার নাই। আর এটা আমরা চাইলে এমনিতে মুখে মুখে বলে দিতে পারবো। সেটা দেখি, যে আমরা জানি যেহেতু সংঘর্ষটা স্থিতিস্থাপক, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার কারণে, তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বে, পূর্বে এর বেগ ছিল এটা সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে, আর বি এর বেগ ছিল এটা। আর সংঘর্ষ যেহেতু স্থিতিস্থাপক, তাহলে সংঘর্ষ হওয়ার পরে বেগ কার কত হবে? তাহলে পরের বেগ যদি আমরা বলি সংঘর্ষের পরে, ঠিক আছে। তাহলে সংঘর্ষের পরে, তাই সংঘর্ষের পরে বি এর বেগ হয়ে যাবে এইটা, এর বেগ হয়ে যাবে এইটা, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়? বেগ বিনিময় হয়। এটা তোমার করে দেখানোর প্রয়োজন নাই, এটা ডিরেক্ট বলে দিব, যেহেতু ভর সমান
ফলে এখানে বেগ কি হবে, বিনিময় হবে। তাই সংঘর্ষের পরে যেটা ভিবি প্রাইম বলি, তাহলে ভিবি প্রাইমের মানটা হবে এই ভি এর সমান, সেটা হবে √8gh। ওকে, তাহলে সংঘর্ষের পরে এই বি বস্তুর বেগ কত হবে, এই এ বস্তুর প্রাথমিক বেগের সমান, সংঘর্ষের আগের বেগের সমান, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষে বেগ বিনিময় হয়। আর যদি তোমার এই কনসেপ্ট মনে না থাকে যে আমাদের কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বেগ বিনিময় হয়, তখন তুমি আবার এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ দিয়ে আবার বেগ বের করতে গেলে কিন্তু অনেক টাইম নষ্ট হবে, আবার জটিলতাও ফেস করবা। ঠিক আছে, এই কারণে আমাদের কিন্তু এই যে ছোট ছোট কনসেপ্টগুলো মনে রাখা খুবই দরকারি এবং সেগুলো জায়গা মতো অ্যাপ্লাই করতে জানতে হবে। শুধু কনসেপ্ট তুমি জানো কিন্তু কোনটা কোথায় কাজে লাগাতে হবে জানো না, তাহলে তো সেই কনসেপ্টের আসলে কোনো মূল্য নাই। ঠিক আছে, তাহলে আমরা বেসিকটা এইভাবে শিখবো, যেখানে আমাদের যে ওই জায়গায় গিয়ে জায়গা মতো সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো, তাহলে আমরা বি বস্তুর বেগ অলরেডি পেয়ে গেছি, আর এ বস্তুর বেগ কত হবে এটা। এখন এ বস্তু যদি আবার এই বেগ নিয়ে আসে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো এজন উপরে উঠবে, তাহলে এই যে ওই বেগ নিয়ে এসে এই উচ্চতা থেকে এসে যে বেগ প্রাপ্ত হয়েছে ওই বেগ নিয়ে যারা ওঠা শুরু করে সে এইচ পরিমাণই যাবে, ফলে এ বস্তু কিন্তু এখান থেকে এইচ পরিমাণ এসে আর যাইতে পারবে না। তাহলে আমরা এ বস্তুর উচ্চতা চাইলে ডিরেক্ট করে দিতে পারতাম যে এ বস্তু এখান থেকে এইচ পরিমাণ, এই এইচ পরিমাণ উচ্চতায় আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এ বস্তুর উচ্চতা চাইলে কিন্তু আমরা এমনিতে বলে দিতে পারতাম, অঙ্ক না করি ডিরেক্ট অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী যে উপর থেকে নিচে নেমে আসে এই বেগ নিয়ে এইচ পরিমাণ, তাহলে এখান থেকে ওই এইচ পরিমাণে উঠবে। কিন্তু আমাদের তো এটা এই জন্যই এ বস্তুটা চাইবে, চাইছে কোনটা, বি বস্তুটা। এন্ড বি বস্তুটা যদি এই তলটা যদি এর মতো অনেক বড় হতো, লম্বা হতো, তাহলে নিচ থেকে 4h পরিমাণে উঠতো, যেহেতু এটা 4h থেকে পড়ছে, ওই বেগ নিয়ে যখন বি গেছে, তাহলে বি কিন্তু আমাদের নর্মালি 4h পরিমাণ উচ্চতায় অতিক্রম করতো যদি এই পুরো তলটা থাকতো। কারণ কি, দেখো যে যখন সে এইচ পরিমাণ আসবে তারপর তার নিচে আর সাপোর্ট নাই, তখন তার গতিপথ এমন সরল রেখা মতো যাইতে পারবে না। ঠিক আছে, তখন তো সে এখান থেকে এইভাবে যদি তলটা থাকতো, তাহলে এই সরল রেখা বরাবর উঠতো, যে উচ্চতায় গেলে এইচটা 4h হইতো, ওইখানে গিয়ে তার বেগ 0 হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু সেটা ঘটছে না, কারণ এই পর্যন্ত এইচ উচ্চতা আসার পরে তার কিন্তু আর কি নাই, নিচে সাপোর্ট নাই। নিচে সাপোর্ট নাই মানে ওই অবস্থায় সে আর সরল পথে যাইতে পারবে না, তখন তার পথটা এখান থেকে হয়ে যাবে প্যারাবোলা। তখন আমাদের মনে করতে হবে যে এইখান থেকে আমাদের বস্তুটাকে কি করা হয়েছে, এই বরাবর নিক্ষেপ করে দিলে যে ঘটনা ঘটে প্যারাবোলার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা এইভাবে এসে পড়বে, তখন কিন্তু আমাদের ঘটনা কি হবে, প্যারাবোলা আকার হয়ে যাবে। তাহলে প্রথমে তো এই উচ্চতায় যাবেই, যাওয়ার পরে কিছু বেগ কমে যাবে, আর যে বেগটা অবশিষ্ট থাকবে সেই বেগ নিয়ে সেই কিন্তু আবার প্রাসের মতো ওইখান থেকে লাভ দিবে। বোঝা গেল? তাহলে এই পরের টুকু বেশি করতে হবে কিভাবে, সেটা কিন্তু প্রাসের হিসাবে। আর ওই মুহূর্তের বেগ কত হবে, তাহলে এই পয়েন্টে যে প্রাসের হিসাবে যে বেগটা হবে, তাহলে সেই বেগটা কিন্তু এটার সমান না, কারণ এই বেগ নিয়ে যখন গেছে, এই যে এই এইচ পরিমাণ যখন এখানে উঠছে, সেই পয়েন্টে তো তার কিছু পরিমাণ বেগ খরচ হয়ে গেছে। তাহলে এখন আমরা ধরে নিব যে প্রথমে কি হবে, বস্তু ধাক্কা পাওয়ার পর বি বস্তু এই তল বরাবর তো এই উচ্চতায় যাবেই, এটা তো মাস্ট, যেহেতু তার কাছে এখন অনেক বেগ, আগের চাইতে অনেক বেশি বেগ আছে, সো এইচ পরিমাণ যাবেই, এটা দেখানোর কিছু নাই। তাহলে এইচ পরিমাণ যাওয়ার পরে সেইখান থেকে যেই বেগটা অবশিষ্ট থাকবে সেই বেগ দিয়ে প্রাসের মতো দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রাসের বেগ যদি আমরা বলি ভি নট, সাপোজ ভি নট ধরে নিলাম, প্রাসের ক্ষেত্রে আমরা বেগ ভি নট ধরি। আর কন এটাই থাকবে, যেহেতু এই রেখা বরাবর যাচ্ছে, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ আছে বলে এখানে কনের মান 60 হবে। তাহলে আমাদের কন জানা আছে, আর যদি কোনোভাবে বেগ বের করতে পারি, তাহলে আমরা কি জানি, প্রাসের সর্বোচ্চ হাইট এটুকু হবে, কি এটুকু হবে প্রাসের সর্বোচ্চ হাইট এইচ, আর ভূমি থেকে এটুকুর উচ্চতা তো এইচ আগে থেকে ছিল, এটা আনুভূমিক রেখা। ঠিক আছে, তাহলে ধরো সেক্ষেত্রে এটুকটা এইচ আগে থেকে ছিল, তাহলে আমরা এই বরাতের এইচটা যদি বের করতে পারি, তার সাথে এইচ যোগ করলে মোট উচ্চতা পাবো। আশা করি বুঝতে পারছো অঙ্কের কনসেপ্ট, এটা ফাইনালি যে আমরা কি করতে চাচ্ছি, যে এই বি বেগ নিয়ে সে এইচ পরিমাণ যাবে, যাওয়ার পরে তার কাছে যে বেগটা অবশিষ্ট থাকবে সেই বেগ নিয়ে প্রাসের মতো লাভ দেওয়ার কারণে সে আরেকটু উচ্চতায় উঠবে, বড়তের এইচ, ওই এইচ আর মাটি থেকে এইচ, এই যে প্রাথমিক এইচ, এটা যোগ করলে তো এটা হবে তার মোট উচ্চতা। তখন মোট উচ্চতা 4h হবে না, একই তল বরাবর সোজা গেলে 4h হতো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন মানটা বের করি যে এই পয়েন্টে তাহলে ভি নটের মানটা কত হবে। তাহলে ভি নটের মান আমরা কিভাবে পাবো, যে বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে এই ভিবি প্রাইম বেগ নিয়ে, তাহলে এই অবস্থায় তার মোট শক্তি কত, তার গতিশক্তি সমান, তাহলে ওই বস্তুর ক্ষেত্রে গতিশক্তি আমরা যদি বলি, তাহলে হাফ এম ভিবি স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে কত আসছে 8gh, এটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে এই তলে যখন সংঘর্ষের পরে যখন সে ব্যাক করে উঠছে, সেই অবস্থায় প্রাথমিক অবস্থায় তার মধ্যে গতিশক্তি আছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এইটা এই পরিমাণ, এই শক্তি নিয়ে সে এখানে যখন আসছে, এমজিএইচ পরিমাণ বিভব শক্তি দিয়ে ওঠার জন্য কাকে তার নষ্ট হয়েছে কতটুকু, এমজিএইচ খরচ হয়ে গেছে, ওই পয়েন্টে বিভব শক্তি আছে এবং গতিশক্তি, তাহলে হাফ এম ভি নট এর স্কোয়ার। তাহলে নিচের গতিশক্তি আর বি পয়েন্টে এসে তার বিভব শক্তি আর গতিশক্তি দুইটাই আছে, তাই এই দুটার সমষ্টি কি হবে, সেম হবে। তাহলে এইখান থেকে দেখো আমরা
প্রাসের ক্ষেত্রে নিক্ষেপের সময় তার বেগ কত ছিল ভি নটটা বের করতে পারবো কিভাবে এম 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 তো ভ্যানিশ তাহলে এটা হচ্ছে তাহলে 4GH থেকে যদি আমরা এই জিএইচ বাদ দিই তাহলে 3GH তাহলে ভি নটের মান আসছে 6 তাহলে ভি নট স্কয়ার তাহলে ভি নটের মান আসছে আমাদের 6GH তাহলে ভি নটের মান পেয়ে গেছে দেখো ভি নট স্কয়ারের মান 6GH ওকে তাহলে এই যে আমাদের প্রথমে বেগ ছিল কত 8GH মেইনলি যদি স্কয়ার করতাম 8GH ছিল কিছুটা খরচ হয়ে গেছে তার 2GH খরচ হয়ে গেছে তাহলে এখন বেগ আছে কত তার 6GH তাহলে এখন এই 6GH বেগ তার মানে এই যে ভি নট এটার মানটা হচ্ছে আমাদের 6GH এই বেগ নিয়ে 60 ডিগ্রি করে লাফ দিলে একটা প্রাস কত উচ্চতায় উঠতো তার হাইস্ট পয়েন্ট কত হতো তাহলে আমরা কি জানি প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইচ এর সূত্র কি মনে আছে তোমাদের এইচ হচ্ছে যদিও তোমাদের শর্ট সিলেবাসে না এটা ঠিক আছে কিন্তু কনসেপ্টের মধ্যে চলে আসতে পারে ওকে তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার আমাদের সাইন স্কয়ার আলফা বাই 2g এটা হচ্ছে আমাদের পাশের সম্পর্ক লম্বভাবে প্রবন্ত বস্তুর ক্ষেত্রে ভি নট স্কয়ার বাই 2g সেখানে শুধু সাইন আলফা অ্যাড হয়ে যায় তাহলে যদি আমরা মানটা বসাই দেখো তাহলে ভি নট স্কয়ারের মান কত পাইলাম 6GH তাহলে 6GH ইন্টু সাইন 60 তাহলে সাইন 60 এর মান কত √3/2 তার স্কয়ার তাহলে √3/2 এর স্কয়ার মানে 3/4 তাহলে 3/4 নিচে আসতেছে 4 আর কি আছে বাই 2g তাহলে 2 ইন্টু জি ওকে তাহলে আমাদের কত থাকে যে জি তো কাটা তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে ফেলো তাহলে জি তো ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে আমাদের এটা করলে কত 3 তাহলে 3 থেকে 9/4 তাহলে 9/4 ঠিক আছে তাহলে আমাদের এই বড় হাতের এইচ এর মান আসছে 9/4 ওকে এই পরিমাণ তাহলে এইটুকু পরিমাণ সে উচ্চতায় উঠতে পারবে তাহলে 9/4 মিটার আচ্ছা আমাদের এখানে এইচ ছিল না একটা এইচ কই গেল এইচ তো আছে 9/4h তাই তো হচ্ছে মিটার কিভাবে আসে তাহলে 9/4h তাহলে 9/4h পরিমাণ সে উপরে উঠবে ফলে ভূমি হতে মোট উচ্চতা অর্থাৎ ভূমি হতে মোট উচ্চতা তাহলে মোট উচ্চতা কত হবে এই 9/h বা h প্লাস 9/4h তাহলে কত হয় 4 যদি 10 এর উপরে তাহলে 13/4 তাহলে 13/4h তাহলে হবে 13/4h তাহলে দেখো সে যদি তল বরাবরই যেত প্রাসের গতি না হতো সে যেত 4h পরিমাণ কিন্তু এখন যেহেতু এখান থেকে আর ইয়া যাচ্ছে না প্রাসের মতো যাচ্ছে তাহলে তার মোট উচ্চতা হবে কত 13/4h তাহলে অ্যান্সার কিন্তু এইটা হবে আমাদের ঠিক আছে 13/4h পরিমাণ উচ্চতায় ভূমি থেকে টোটাল এই পয়েন্টের উচ্চতা এই হাইস্ট পয়েন্ট ভূমি থেকে হাইস্ট পয়েন্টের উচ্চতা মোট হবে 13/4h তাহলে এখানে যে h ছিল তার চেয়ে 13/4h পরিমাণ উচ্চতায় উঠবে ঠিক আছে একই আমাদের 4h এর সাথে কিন্তু সেটা কি কম হয়ে গেছে 4h পরিমাণ যাইতে পারবে না কারণ প্রাসের কারণে ওইখানে যখন জি কাজ করা শুরু করবে তখন আগের সাথে বেশি শক্তি অপচয় করবে যার কারণে আর কি যাবে না ওকে তাহলে এইটা হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো দেখো কনসেপ্টটা যে প্রথমে আমাদের দুইটা বস্তু যখন নেমে আসবে তার বেগ বের করলাম সংঘর্ষের পর বেগ বিনিময় হবে তাই ভি বস্তুর বেগ ইজিলি পেয়ে গেলাম আর এই বেগ নিয়ে যখন এই উচ্চতায় যাবে তখন কিছু বেগ খরচ হয়ে যাবে আর কত বেগ অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট বেগ বের করলাম আর সেই অবশিষ্ট বেগ নিয়ে যেটুকু যাবে ওইটুকের উচ্চতা হবে প্রাসের পথের উচ্চতা তাই পরাবৃত্তাকার তাই প্রাসের সূত্র দিয়ে আমরা করলাম এইচ এবং তারপর যোগ করে দিলাম তাহলে অতি কঠিন কিছু না শুধু একটু বেসিক্যাল জিনিস তোকে বুঝতে হবে ঘটনাটা কি ঘটতেছে কেন ঘটতেছে ওকে এখন দেখো পুরো পথে কোনো জায়গায় ফ্রিকশন ছিল না তাই এটা হয়েছে এখন যদি আমরা এখানে ফ্রিকশনকে অ্যাড করি তাহলে কি হবে তো সামান্য একটু পরিবর্তন আসবে যে আমাদের ফ্রিকশন এখানে আবার বিভিন্ন রকম হতে পারে যে এই আনন্দ দলটা ফ্রিকশন নাই শুধু নিচের এটুকু ফ্রিকশন আছে আবার দেখা যাচ্ছে না আনন্দ দলের ফ্রিকশন আছে এটুকু ফ্রিকশন আছে তবে তখন এটা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে কারণ কি দেখো দুইটার হাইট সেম না ভিন্ন ভিন্ন ফলে এ নেমে আসবে তাহলে এই সংঘর্ষটা কোন পয়েন্টে ঘটবে এই এমএনের দৈর্ঘ্য কত হবে এই পয়েন্টটা ঘটলে একরকম এই পয়েন্টটা ঘটলে এক এক জায়গায় এক এক রকম এবং তারপরে সংঘর্ষ করার পর তাকে কত পথ যাইতে হবে মানে ক্যালকুলেশন অনেক লেন্দি হয়ে যাবে ঘর্ষণ দিলে যে অনেক বেশি কঠিন হয়ে যাবে বা পারা যাবে না তা না কিন্তু লেন্দি হয়ে যাবে অনেক বেশি অত বড় ম্যাথ তো আর অ্যাডমিশনের ওই সময়ের মধ্যে করা সম্ভব হবে না বলে ওইরকম দিবেও না সো এই টাইপের বেসিক কনসেপ্ট আসলে কখনোই ঘর্ষণ দিবে না কারণ এটা যদি সেম উচ্চতা ঘর্ষণ থাকলে আবার হাইট সেম দিতে পারে ঠিক আছে হাইট সেম দিতে হবে একদিকে ঘর্ষণ আছে একদিকে ঘর্ষণ নেই সেটা হতে পারে কারণ তখন আমাদের আবার কি হবে মোটামুটি মানে না তাও ঝামেলা হবে কারণ মিডিল পয়েন্টের সংঘর্ষ হলে তখন আমরা আগে থেকে বলতে পারবো কিন্তু না হলে আবার এক পাশে যদি মিডিল পয়েন্টের সংঘর্ষ না হয় আরেকদিকে হয় তখন আবার কতটুকু হবে না হবে এটা অনেক ক্যালকুলেশন হবে ঠিক আছে অনেক প্রকারের ভ্যারিয়েশন আসতে পারে তাদের ভর ভিন্ন হলে আরেক রকম ভ্যারিয়েশন আসবে এজন্য আমাদের অত জটিল ভাবার কোনো দরকার নাই তো
তোমার যেটা বুঝলাম যে এই কনসেপ্টটা তুমি বুঝো, মসৃণ পথেই কি হবে সেটা বুঝে রাখো, ঠিক আছে? ঠিক এই সেম টাইপের ম্যাথ কিন্তু রোলার কোস্টার বা আমাদের যেগুলো আছে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে কিন্তু এই সেম টাইপের কনসেপ্টগুলোই কাজে লাগে, ঠিক আছে? যদিও রোলার কোস্টারের ম্যাথ আমরা আশা করি ইনশাআল্লাহ সামনে নিয়ে আসবো খুব শীঘ্রই পরবর্তী কোনো ক্লাসে, তাহলে সেটাও কিন্তু কনসেপ্টটা একই রকম। ওকে, শক্তি সংরক্ষণ নীতির মতো। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, না হলে ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অতি জটিল কিছু না, জাস্ট একটু বেসিক্যাল জিনিস। ওকে, সো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমরা তাদের সমাধান দিয়ে দেবো তোমাদের, এবং যেখানে তোমার ডাউট থাকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবো, কারণ পরবর্তীতে কিন্তু আরো ভিডিও একের পর এক চলতেই থাকবে, সো সেগুলো যেন মিস না হয়, কারণ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে অনেক প্রশ্নই, বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা, এবং কনসেপ্টগুলো তো সবগুলোই কাজে লাগবে। সো কনসেপ্ট তো তোমার বিল্ড আপ হবে, সেই সাথে হুবহু প্রশ্ন তুমি রিটেন পরীক্ষায় কমন করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আশা করি তোমরা কিছু হলেও কমন পাবা। সো নিশ্চয়ই এটা তোমাদের জন্য খুবই খুবই উপকারী হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।